তুই শুধু আমার উন্মাদনা। পর্ব সংখ্যা 10। চৌধুরী ম্যানশনের ড্রয়িং রুমে আবারও সবাই এক হলো। সময়টা তখন দুপুর 2:01। সকাল থেকে এই পর্যন্ত বাড়ির কারোর খাওয়া দাওয়া নেই। নেই বলতে কেউ খায়নি। সিমি আর নিশানের একটা বিহিত যেন না করে তারা শান্তি পাচ্ছে না। তাই সবাই আবারও এক জায়গায় হলো। বাড়ির কর্তারা এক সোফায় বসে আছে, গিন্নিরাও বসে আছে আরেক সোফায়। মেহেরিমা, তার স্বামী রুবেল আর ছোট ছেলে তিহান এক সোফায়। মিহু, পিহু, তাজ ওরা তিনজন নিজেদের রুমে ঘুমিয়ে আছে। সামিয়া, রাত্রে, যারা, সিমি, চারজন একসাথে দাঁড়িয়ে আছে এক পাশে। নিশান আর জিহান সেই বেরিয়েছে, এখনো আসেনি। সবাই নিশ্চুপ। এমন সময় মেহেরিমা তার বড় ভাইয়ের উদ্দেশ্যে বলল, ভাইজান, নিশান যে সিমির 6 বছর বয়সে তাকে চেয়েছিল মানলাম। তোমরা কথা দিয়েছিলে, সব কিছু বললে, কিন্তু এটা কেন বললে না? সে সিমিকে চাইলো, দিলে না তার কাছে। মানলাম তখন ছোট ছিল, তাহলে কথা কেন দিলে? মেহেরিমার কথা শুনে সবাই নিশ্চুপ রইল। ভুল তো কিছু বলে নাই মেহেরিমা। এইদিকে যারা সিমিকে বাহু দিয়ে ধাক্কা দিয়ে ফিসফিস করে বলে, দেখেছিস ভাবি, আমার ভাই তোকে কত ভালোবাসে, তোর 6 বছর বয়সে তোকে বিয়ে করতে চেয়েছে। সিমি কিছু বলবে, পাশ থেকে সামিয়া বলল, ইয়া আল্লাহ, কি রোমান্টিক। সিমি দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, চুপ কর মির্জাফরের বংশধর, আমি মরছি আমার জ্বালায়, ওনারা রোমান্টিক ভালোবাসা খোঁজে। তাজউদ্দিন এবার গম্ভীর কণ্ঠে বলল, মেহেরিমা, তোর কথা সঠিক হলেও আমার কাছে মনে হয় এই বিষয়টা না হওয়া উচিত। সিমিকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে, কেন করবে সে এমন? সিমি কি রাজি ছিল? তাজউদ্দিনের কথাতেও যুক্তি আছে বলে মনে হয় সবার কাছে। সালাউদ্দিন এবার মেয়ে সিমিকে ডাক দিল। সিমি এগিয়ে গেল। সবার নজর এখন সিমির দিকে। সিমি মাথা নিচু করে আছে। তাজউদ্দিন নরম কণ্ঠে বলল, সিমি মামুনি, তুমি ভয় পেও না, শুধু নির্ভয় বলো, তুমি কি এই নামহীন বিয়েতে থাকতে চাও নিশানের অর্ধাঙ্গিনী হয়ে, নাকি থাকতে চাও না, ডিভোর্স চাও? তাজউদ্দিনের কথা সিমি শুনল। সবাই সিমির দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে, সিমি কি বলে সেটা দেখার জন্য। সিমি কিছু বলতে উদ্যোগ হতেই শোনা গেল পুরুষালী কণ্ঠ, যেটা আর কারোর না, নিশানের ভয়েস, যে ড্রয়িং রুমে প্রবেশ করতে করতে বলল, ও রাজি থাকুক বা না থাকুক, ও আমার ছিল, আমার থাকবে, মরে গেলেও আমার সাথে মরবে, মৃত্যু আসলে ওকে আমার সাথে নিয়েই মরব। তাই ওর রাজি থাকা বা না থাকার কোনো প্রশ্ন ওঠে না। সবার দৃষ্টি নিশানের দিকে। গায়ে কালো শার্ট, যার হাতা ফোল্ড করা, মুখের কাছে 2-3টা বোতাম খোলা, হাতে ব্লেজার আর এক হাতে ফোন। সিল্কি চুলগুলো একটু অগোছালো, মুখটা গম্ভীর করে রাখা। তার পাশে জিহান দাঁড়িয়ে আছে, একই লোকে, মুখটা গম্ভীর করে। নিশান ঘাড়টা একবার ডান বামে ফুটিয়ে নিল, যার দরুন আওয়াজ হলো। তাজউদ্দিন রাগান্বিত কণ্ঠে বলল, অসভ্য বেয়াদব ছেলে জন্ম দিয়েছি আমি, কোনো লজ্জা শরমের বালাই নেই। সেলিনা, এই ছেলে আমার হতেই পারে না, হাসপাতাল থেকে নার্সরা পাল্টিয়ে দিয়েছে। তাজউদ্দিনের কথা শুনে নিশান বাঁকা হেসে একটু এগিয়ে এসে তার আম্মুর উদ্দেশ্যে বলল, আম্মু, আমারও মনে হয় এই বাপ আমার না। যদি আমার জন্মদাতা বাপ হতো তাহলে ঘন্টায় ঘন্টায় নাটক করতো না। উপস, সরি, সিনেমা। নিশানের কথা শুনে সবার মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বাহির হলো। সেলিনা মুখ ঝামটা দিয়ে বলল, ছি নিশান, এসব কি কথা তোমার? সে তোমার জন্মদাতা পিতা, সম্মান করতে শিখো। সম্মান তো তাকেই করা যায় যে সম্মানের মর্ম বোঝে। ওনাকে সাবধান করে দিন বারবার আমার সম্মানে হাত না দিতে। নিত্য নিত্য নাটক অভিনয় করতে ভালো লাগে না। বলেই সিমির হাত ধরে সালাউদ্দিন বলল, নিশান, তোমার কিসের সম্মান? আমার ঘর থেকে আমার সম্মান, আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছ, সম্মান এইটা তোমার সম্মান? আমার সম্মান নেই? আমার মেয়েকে বিয়ে করলে রাতের আধারে চুরি করে, সম্মান আমার নষ্ট করলে না? নিশান ঠান্ডা কণ্ঠে বলল, মেজো চাচ্চু, সরি, শ্বশুর আব্বা, যেই বাড়ির মেয়ের সম্মানের কথা বলছেন সেই মেয়ের সম্মান এই বাড়ির ছেলের হাতেই ধ্বংস হয়েছে। সো এইসব না ভেবে চিল করেন শ্বশুর আব্বা, চিল। সালাউদ্দিন বলে উঠল, বুঝবে কিভাবে তুমি? এক মেয়েহারা বাপের কষ্ট। আমার মেয়েকে কেড়ে নিয়ে আমাকে নিঃস্ব করেছ, বুঝতে পারছো না?
তুমিও মেয়ের বাপ হবে, তখন বুঝবে। সালাউদ্দিনের কথায় নিশান বাঁকা হেসে বলল, বাবা, আমি ইচ্ছা নেই কোনো প্রকার। আমার ইস্যুকে আমি ব্যতীত কেউ কষ্ট দেওয়ার সাহস করতে পারে না। যদিও বাই চান্স হয়ে যায় আমার ইস্যু কষ্ট পায়, তো ওই বাচ্চাকেও আমি ছাড়বো না, খুন করে ফেলবো। সো বাচ্চার প্ল্যান নাই, এইসব বাচ্চা কাচ্চা বোরিং। নিশানের এই কথা যেন সিমের কানে বাজছে। সে নিশানের দিকে তাকালো, মনে মনে ভাবল, এ কি আদৌ মানুষ? নিষ্পাপ বাচ্চাকেও খুন করতে চায়, আবার বলে বোরিং। ছি, আল্লাহ নিয়তি আমার কেন এই মানুষের সাথেই বাঁধল? এমনি এমনি আমার মুখ থেকে কি বিদেশি কুত্তা নামটা বাহির হয়? হারামজাদা কোথাকার। নিশানের কথা শুনে কারোর আর কোনো কথা বলার ইচ্ছা রইল না। নিশান সিমির হাত ধরে টানতে টানতে সিঁড়ির দিকে নিয়ে গেল। কি মনে করে আবার দাঁড়ালো, ড্রয়িং রুমে সবার দিকে তাকিয়ে বলল, আর বারবার এইভাবে নাটক করা অফ করেন সবাই, বিকজ বারবার ছেড়ে দেওয়ার পাত্র আমি নই। বলে নিশান সিমিকে টানতে টানতে নিজেদের রুমের দিকে নিয়ে গেল। নিচে সবাই দীর্ঘশ্বাস ছাড়ল। জিহান সবার দিকে এক পল তাকিয়ে উপরে উঠতে গেলে মেহেরিমা ডাক দিল, জিহান দাঁড়াও। জিহান দাঁড়ালো। সামিয়া যারাকে ধাক্কা মেরে বলল, ন্যাশপতি ভাই রোজিনার বাচ্চা সিমিকে নিয়ে পালালো, রেখে গেল অসহায় জাবেদার ভাতারকে। এইবার শুরু হবে জাবেদাকে খোঁজা, কারণ জাবেদার ভাতার জাবেদাকে ছাড়া হয়ে যাচ্ছে গাধা। সামিয়ার এমন কথা শুনে যারা আর রাত্রি দুজনেই মুখ চেপে হাসল। এদিকে মেহেরিমা শান্ত কণ্ঠে জিহানকে বলল, কাকে খুন করতে গিয়েছিলে তোমরা? অফিসে গিয়েছিলাম। দুই ভাই ছন্ন ছাড়া হয়ে যাচ্ছ। একজন তো বিয়ে করেছে রাতের আধারে চুরি করে, তুমি কি করবে? জিহানের সরল জবাব, দিনের আলোয় মেয়ে সহ মেয়ের বাবাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব, বিকজ সাক্ষী হিসেবে তার বাবাকে রাখবো। বলেই জিহান উপরে উঠে যেতে নিলে মেহেরিমা আবারও বলল, দুই ভাই বিদায় হও, যত সব। মানুষ করতে পারলাম না, অসভ্য হয়েছে দুইটা। জিহান আর দাঁড়ালো না, নিজের রুমে চলে গেল। রাত্রি ফিস ফিস করে যারা আর সামিয়াকে বলল, দেখেছিস আমার ভাইয়ের কত অ্যাটিটিউড? সামিয়া বাহবা দিয়ে বলল, হ্যাঁ, জাবেদার ভাতারের অ্যাটিটিউড সমুদ্রের তলে। নিশান সিমিকে নিজের রুমে নিয়ে এসে দরজা লক করে দিল। সিমি নিশানকে বলল, আপনি কি আদৌ মানুষ? ঘৃণা হচ্ছে আপনার প্রতি আমার। নিশান হাতে থাকা ব্লেজার আর ফোনটা বেডে ফেলল। শার্টের বোতাম খুলতে খুলতে সামিয়ার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আই ডোন্ট মাইন্ড বেবি, ঘৃণা কর আমাকে, আমি ঘৃণা পাওয়ার যোগ্য। তবে আসক্তি হতে আসবি না, আমার লাইনে পৌঁছাতে গেলে তোকে আবারও জন্ম নিতে হবে। এদিকে নিজের দিকে নিশানকে আসতে দেখে সিমি পেছনে যেতে লাগলো। তুতলানো কণ্ঠে বলল, এ কি, কোথায় আসছেন? নিশান শার্ট খুলে ফেলে দিল। সিমির দিকে এগিয়ে আসতে আসতে বলল, জান, তুতলাচ্ছ কেন? সিমি পেছাতে পেছাতে একদম দেয়ালের কাছে চলে আসলো। দেওয়ালে পিঠ ঠেকলো, যাওয়ার আর রাস্তা নেই। নিশান দুই হাত দেওয়ালে রেখে সিমিকে আটক করলো। নিশান সিমির আরও কাছে আসলো, তাদের মাঝে আর 2 ইঞ্চি ফাঁকা আছে। সিমি একইভাবে বলল, কি করছেন? নিশান সিমির চোখের দিকে তাকিয়ে হাসকি টেনে বলল, সামান্য লিপ কিস করব, ঠান্ডা হয়ে থাকো জান। বলেই নিশান সিমির কোমল ঠোঁটজোড়া নিজের দখলে করে নিল। সিমির চোখজোড়া বড় বড় হয়ে গেল। নিশান সিমির কোমরের খাঁজে এক হাত গুজে দিল, আর এক হাত সিমির গালে। সিমির রেসপন্স না পেয়ে সে কামড় বসালো জোরে। ব্যথায় কুকড়ে উঠল, দম বন্ধ হয়ে আসছে, ছাড়তেও পারছে না। এদিকে নিশান আবারও সিমির কোমরের খাঁজে চাপ দিল, কিন্তু সিমি রেসপন্স করছে না, তার দম বন্ধ হয়ে আসছে। প্রায় 5 মিনিট পরেই নিশান সিমিকে ছেড়ে দিল। সিমি ছাড়া পেতে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। এর মধ্যে নিশান সিমির গলায় মুখ গুজে দিল, ঘাড়ের কাছে জোরে কামড় দিল। সিমির চোখ মুখ খিচে রইল। নিশান সিমির গলায় চুমু দিতে লাগলো। গলায় ঝোলানো ওড়না যেন তাকে বাধা দিচ্ছে। ওড়নাটা এক টানে ছুঁড়ে ফেলল। সিমির গলা থেকে চুমু দিতে দিতেই নিচে নামতে লাগলো। সিমির কান্নার শব্দ শুনতে পেয়েই সে থেমে গেল। সে দ্রুত সরে গেল জায়গা থেকে। ফ্লোর থেকে ওড়নাটা তুলে সিমির গলায় ঝুলিয়ে দিল।
বেরিয়ে যা। সিমি এখনো ওইভাবে দাঁড়িয়েই কান্না করছে। নিশান জোরে চেঁচিয়ে বলল, কথা কানে যায় না? আই সে গেট আউট। সিমি আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। ও চলে যেতেই নিশান ব্যালকনিতে গেল। রাগ হচ্ছে তার প্রচুর। ব্যালকনিতে থাকা ফ্লাওয়ার ভাসটা জোরে আছাড় মারল। রুমে গিয়ে টি টেবিল তুলে জোরে আছাড় মারল। ড্রেসিং টেবিলের কাছে গিয়ে জোরে ঘুষি মারল আয়নাতে। আয়না ভেঙে চুরমার হয়ে গেল। কিছু কাঁচ তার হাতেও বিঁধল। রক্তে ভিজে যাচ্ছে ফ্লোর। নিশান ওইভাবেই নিজেকে শান্ত করার চেষ্টা করলো। বাইরের আকাশটা মেঘলা করে আছে, হয়তো বৃষ্টি হবে। দেখতে দেখতে বাতাস শুরু হয়ে গেল। নিশান এখনো ওইভাবে ওই জায়গায় দাঁড়িয়ে থেকেই সিগারেটের উপর সিগারেট টানতে লাগলো। সময় বিকাল 5টা। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। সেই দুপুর থেকেই হচ্ছে, পুরো 3 ঘন্টা যাবৎ। ঝুম বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া। চৌধুরী ম্যানশনের ছাদে হাঁটুতে মুখ বুজে কান্না করছে এক কিশোরী। টানা 3 ঘন্টা যাবৎ বৃষ্টিতে ভিজছে, কেঁপে কেঁপে উঠছে। বৃষ্টির এত বেগ, ঝড়ো হাওয়া, যার দরুন তার কান্না শোনা যাচ্ছে না। কোমর ছোঁয়া চুলগুলো ছেড়ে দেওয়া, পানিতে ভিজে গিয়েছে সব। 3 ঘন্টা যাবৎ বৃষ্টিতে ভিজলে যেমনটা হয় আর কি। কিশোরীর কান্না থেমে আসলো, তবে কেঁপে কেঁপে উঠছে এখন। হুট করে ছাদের ফ্লোরে শুয়ে পড়ল। অজ্ঞান হয়ে গিয়েছে, হুঁশ নেই তার। 5:10। এমন সময় জিহান নিশানের রুমে আসলো। রুমের অবস্থা দেখে তার ভুরু কুঁচকে গেল। তার যা বোঝার বোঝা হয়ে গিয়েছে। পকেট থেকে ফোন বের করে রাত্রিকে কল লাগালো। রাত্রি কল ধরতেই জিহান বলল, নিশানের রুমে 2টো স্টাফ পাঠিয়ে দে, কুইক। বলেই জিহান কল কেটে দিল। সে রুমে ঢুকে নিশানকে খুঁজতে লাগলো। ওয়াশরুমে গেল, নেই। ব্যালকনিতে যেতেই চোখে পড়ল নিশান দাঁড়িয়ে আছে ব্যালকনির এক পাশে। ডান হাতের দিকে তাকিয়ে দেখে রক্ত শুকিয়ে আছে, তবুও যেন সতেজ দেখাচ্ছে। জিহান রুমে ঢুকে ফার্স্ট এইড বক্স আনলো। নিশানের কাছে গেল, তার ডান হাতটা টেনে নিজের কাছে নিল। নিশান অনুভূতিহীন, না কিছু বলছে, না ব্যথা প্রকাশ করছে, না তাকিয়ে দেখছে কে আসছে। জিহান নিশানের হাতে বিঁধে যাওয়া কাচের টুকরোগুলো তুলে ফেলল। তারপর স্যাভলন আর তুলো দিয়ে পরিষ্কার করলো। অ্যান্টিসেপটিক মলম লাগিয়ে দিল। জায়গাটা ব্যান্ডেজ করার পরে জিহান গিয়ে ফার্স্ট এইড বক্স রেখে আসলো। নিশানের পাশে এসে দাঁড়িয়ে বলে, সমস্যা কি তোর? এইভাবে ক্ষতবিক্ষত করছিস কেন নিজেকে? নিশান এখনো চুপ, সিগারেট টানছে এখনো। জিহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখ, প্রতিদিন তোর এই নাটক আমার দেখতে ইচ্ছা করছে না। নিশান এবার গম্ভীর কণ্ঠে বলল, নাটক তো করে তোর মামা মামিরা, তাদের নাটক থামাতে বল। ওরা নাটক করছে মানলাম, তুই তো জবাবও দিয়েছিস, তাহলে এইসব ভাঙচুর করলি কেন? পার্সোনাল কিছু শোনার রাইট আমি তোকে দেইনি। জিহান চোখ ছোট ছোট করে বলল, না দিলেও আমি রাইট বানিয়ে নিয়েছি, সমস্যা কি তোর বল। সমস্যা আমার কখন ছিল না, যা সমস্যা সব তোর বোনের। কি করেছে সিমি? নিশান রাগে কটমট করতে করতে বলল, বাল করেছে। স্বামীর আদর কোনটা বোঝে না, সব বাল। জিহান একটু কেসে বলল, সিমিকে সময় দে, ও এখনো এইসব মানতে পারেনি, আর ও তো এখনো ছোট। জিহানকে বাকি কথা বলতে না দিয়ে নিশান দাঁতের দাঁত চেপে বলল, ছোট না বাল? দেখ, আমার মাথা গরম করিস না, বের হয়ে যা। জিহান বিরক্ত কণ্ঠে বলল, কথায় কথায় বাল করিস কেন? ফেভারাইট ওয়ার্ড, সেই জন্য তুই এখান থেকে বেরিয়ে যা। যাচ্ছি, তার আগে বল সিমি কোথায়? আছে হয়তো নিজের রুমে, খুঁজে নেই ওর রুমে। রাত্রিকে জিজ্ঞেস করলাম, গত 3 ঘন্টা যাবৎ ওর সাথে দেখা হয়নি কারোর। তোর কাছে আছে? নিশান জিহানের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলল, বড় বড় বাঁশ আছে আমার কাছে, নিবি? জিহান বিরক্ত কণ্ঠে আবার বলল, নিশান স্টপ জোকস, আমি সিরিয়াস। সিমি কোথায়? আমি জানি না। জানিস না তো খোঁজ কোথায়, ফালতু সময় আমার নেই। জিহান একটা হতাশার শ্বাস ফেলে বলল, তাই তো, ও তোর কেই বা হয়, মরলে মরুক, অন্তত তোর হাত থেকে বাঁচবে। জিহানের এই কথা শুনে নিশান জিহানের কলার টেনে ধরে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলল, জিহান, মুখের কথা মুখে ফিরিয়ে এনে, নয়তো তোর মুখ ভেঙে দেব। আমার মুখ পরে ভেঙে দিস, এখন সিমিকে খোঁজ। নিশান হাতে থাকা সিগারেট শেষ টান দিয়ে ফেলে দিল।
রুমে গিয়ে বেড থেকে শার্ট তুলে গায়ে জড়িয়ে বোতাম লাগালো। প্রথমে সে সিমের রুমে গেল, না কোনো জায়গায় নেই। জারাদের রুমে গেল, সেখানেও নেই। একে একে সব রুম খুঁজলো, নিচেও গেল, সেখানে ড্রয়িং রুম, কিচেন সব জায়গায় খুঁজলো কিন্তু পেল না। সদর দরজার বাইরে বের হলো, তাও পেল না। ঈশান রাগে কটমট করতে করতে বলল, বেয়াদব একটা মেয়ে কোথায় আছে ধুর। নিশান এবার সিঁড়ি বেয়ে ছাদের দিকে গেল। ছাদের কাছে এসে দেখলো ছাদের দরজা খোলা। কুচকানো ভুরুজোড়া যেন আরো বেশি কুচকে গেল। সে দ্রুত পায়ে ছাদে গেল। ছাদে যেতেই দৃশ্যমান হলো সাদা জামা পরিহিত এক কিশোরী। নিশানের বুকের ভিতর যেন কেমন অসহ্য জ্বালা যন্ত্রণা হয়ে উঠল। সে ধীর পায়ে কিশোরীটির দিকে এগিয়ে গেল। কিশোরীটির মুখে চুল দিয়ে আছে, মুখ দেখা যাচ্ছে না। নিশান নিচু হলো, কাপা হাতে মুখের ওপর থেকে চুলগুলো সরাতেই মুখের ভিতর যেন কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে এমন হলো। চোখ দুটো জ্বালা করছে, কষ্ট হচ্ছে। নিশান দ্রুত তাকে নিজের কোলে তুলে নিল, গালে চাপড় দিয়ে বলল, ইস্যু, এই ইস্যু ওঠ। কিন্তু সিমির কোনো সাড়া শব্দ নেই। ফর্সা গায়ের রং ক্রমশ যেন নীল হয়ে আসছে। নিশান দ্রুত উঠে দাঁড়ালো, সিমিকে কোলে নিয়ে। বরফের মতো ঠান্ডা সিমির শরীর। সে দ্রুত পায়ে সিমিকে নিয়ে নিজের রুমের দিকে রওনা হলো। এসে সিমিকে বেডে শুয়ে দিয়ে নিজের ফোন বাহির করে জিহানকে কল লাগালো। জিহান কল রিসিভ করতেই নিশান বলল, দ্রুত মহিলা ডাক্তার নিয়ে আমার রুমে আয়, ফাস্ট। বলেই নিশান কল কেটে দিল। সিমির পোশাক ভিজা, এই অবস্থায় তাকে রাখা যাবে না। কি করবে তাহলে সে? নিশান কোনো উপায় খুঁজে না পেয়ে রুমের দরজা লক করে দিল। কাভার থেকে সিমির জন্য পোশাক বের করলো, সাথে সিমির আলাদা একটা ওড়না। নিশান সিমির কাছে আসলো, ওড়নাটা চোখে বেঁধে দিল। সিমির ভিজে কাপড়গুলো খুলে শুকনা কাপড় পরিধান করালো। সিমিকে আবারও কোলে নিয়ে সোফায় শুইয়ে দিল। বিছানার চাদর তুলে ফেলে দিল। ব্ল্যাঙ্কেট বিছিয়ে সিমিকে আবারও কোলে নিয়ে বেডে শুয়ে দিল। তারপর কাভার থেকে আরও একটা ব্ল্যাঙ্কেট এনে সিমির গায়ে জড়িয়ে দিল। ভিজা চুলগুলো টাওয়াল দিয়ে সুন্দর করে মুছে দিল। এর মধ্যেই জিহান ডাক্তার নিয়ে রুমে আসলো। ডাক্তারকে দেখে বাড়ির সবাই চিন্তিত হয়ে পড়ল। হুট করে ডাক্তার কেন আসলো? সবাই জিহানের সাথে গেল। নিশানের রুমে ঢুকতে দেখে বাড়ির সকলের মনে ভয় ঢুকে গেল। সিমিকে নিয়ে ডাক্তার রুমে ঢুকলো। নিশান সিমির বাঁ পাশে বসে আছে, সিমির হাত নিজের হাতের ভেতর নিয়ে। ডাক্তার এসে ডান পাশে বসলো। বাড়ির সকলে দরজার কাছে দাঁড়িয়ে সিমির নিস্তেজ শরীর বেডের সাথে দেখে আঁতকে উঠল। রোজিনা নিজেকে সামলাতে না পেরে ভেতরে ঢুকে নিশানের গম্ভীর আওয়াজ আসলো, শাশুড়ি আম্মা যেখানে আছেন সেখানেই থাকেন, ভেতরে আসলে আমি ইস্যুকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাবো এই বাড়ি থেকে। সালাউদ্দিন রোজিনার হাত চেপে ধরলো। রোজিনা মুখ বুজে কান্না করতে লাগলো। এদিকে ডাক্তার সিমিকে চেক আপ করলো। গায়ের তাপমাত্রা প্রচুর। ডাক্তার নিজে আতঙ্কিত হয়ে নিশানকে বলল, রোগীর এমন অবস্থা কেন? ডাক্তারের এমন কথা যেন নিশানের রাগে ঘি ঢেলে দিয়েছে। সে দাঁতে দাঁত চেপে ডাক্তারকে বলল, রোগীর কি হয়েছে ডাক্তার হয়ে জানেন না আমাকে জিজ্ঞান? কোন বালের ডাক্তার আপনি? কে পদবি দিয়েছে আপনাকে? ডাক্তার থতমত হয়ে গেল। নিজেকে ঠিক করে বলল, এখানে ডাক্তারের প্রশ্ন না, রোগীর কি হয়েছে আমাকে বলতে হবে খুলে। রোগীর টেম্পারেচার অনেক, ভিজেছে মনে হয় অনেক। নিশান একটা নিঃশ্বাস নিয়ে বলল, বৃষ্টিতে ভিজেছে টানা 3 ঘন্টা। বাড়ির সকলে অবাক হলো, তবে কেউ কিছুই বলার সাহস পাচ্ছে না। নিশান যদি সিমিকে নিয়ে চলে যায়? ডাক্তার আর কিছুই জিজ্ঞেস করলো না। নিজের জিনিস থেকে একটা ইনজেকশন বের করে সেটা ঔষধ ঢুকিয়ে সিমের ডান হাতের বাহুতে দিতে গেলেই বাধা দিয়ে দেয়। নিশান চিৎকার দিয়ে বলল, আরে কি বলে ডাক্তার সব, কোনো কিছু হলেই ইনজেকশন মারায়। এই ইনজেকশনে ব্যথা লাগে না? যত সব বাজাইরা পাবলিক। বাড়ির সকলে কপাল চাপড়াচ্ছে। ডাক্তার নিশানকে বোঝাতে বলল, দেখো এই ইনজেকশন দেওয়ার কারণ আছে। আমি যদি শুধু মেডিসিন দেই তাহলে রোগীর সুস্থ হতে সময় নেবে, আর ইনজেকশন দিলে রোগী দ্রুত সুস্থ হয়ে যাবে, তাই এটা দেওয়া বেটার। নিশান আর কিছুই বলল না। ডাক্তার নিশানের চুপ থাকাকে সম্মতি ধরে ইনজেকশন দিল। কিছু ঔষধ লিখে দিল, সেটা জিহানের হাতে দিয়ে দিল। জিহান ডাক্তারকে নিয়ে বের হয়ে গেল। নিশান সিমের মুখের দিকে তাকিয়ে বাড়ির সকলের উদ্দেশ্যে বলল, আমার প্রাইভেসি লাগবে।
বউকে জ্ঞান ফেরানোর জন্য চুমু খাওয়া লাগবে। যদি দেখতে চাও থেকে যাও, আর না চাইলে প্রাইভেসি দাও। নিশানের কথা শুনে ছি ছি করছি। এই ছেলের মুখে লাগাম নেই। সবাই চলে গেলে নিশান উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল।